সবাইকে আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। লালমনিরহাটে 4টি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করে তারা, পরে বর্ডার বাংলাদেশ বিজিবির বাধায় তা পণ্ড হয়ে যায়। নওগাঁর সাপাহার সীমান্তেও বিজিবির কঠোর অবস্থানের কারণে ভেস্তে যায় বিএসএফ এর পুশিনের চেষ্টা। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তেও বিএসএফ এর অপচেষ্টা পণ্ড হয়ে যায় বিজিবির তৎপরতায়। কোনোভাবেই থামছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অপতৎপরতা। একের পর এক সীমান্ত দিয়ে চলছে পুশিনের চেষ্টা। দেশের বিভিন্ন সীমান্তে আজ অর্ধশতাধিক মানুষকে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ, তবে প্রত্যেকটি পণ্ড হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাধায়। লালমনিরহাটে 4টি সীমান্ত দিয়ে 33 জনকে এপারে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালায় বিএসএফ। ভোরে জেলার পাটগ্রাম, হাতিবান্ধা ও আদিতমারির সীমান্তে এই ঘটনা ঘটে, তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা নস্যাৎ হয়ে যায়। বাধার মুখে পিছু হটে বিএসএফ। পুশিনের জন্য যাদের আনা হয়েছিল তারা বর্তমানে শূন্য রেখায় ভারতের অংশে অবস্থান করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। বিজিবি ভাই ওদেরকে আটকায় দিচ্ছে, আমরা অনেক খুশি, কিন্তু এভাবে অনুপ্রবেশ করলে তো আমাদের সমস্যা হবে। যেভাবে আমাদের জোরপূর্বক মনে করেন যে ছেড়ে দেওয়ার চিন্তা চেতনা ওদের, এটা তো আমরা কখনোই মেনে নেব। তারা বাংলাদেশের নাগরিক না, তারা ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়া থেকে আসে, তাদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দেবে। বিজিবির কথা হচ্ছে এটাই। বিএসএফ এর চেষ্টা ব্যর্থ হয়েছে নওগাঁর সাপাহারের হাপানিয়া সীমান্তেও। ভোরে 17 জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় বিজিবি। এতে ভারতের শূন্য রেখাতেই অবস্থান নেয় 17 জন। বিজিবি জানায় কাউকে অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না। আমরা আসতে দেবো না, ওই জন্য আমরা বিজিবির সাথে আছি, যে আমরা অবৈধভাবে আমার বাংলাদেশের কোনো লোক নেব না, ওই জন্য আমরা বিজিবির সাথে আছি। ওরা তো জোর করে পাঠাই দিছে, আর আমাদের বিজেপি তো এটা মেনে নেবেন, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এটা মেনে নিতে পারছি না। বিজিবির বাধায় পঞ্চগড় সীমান্তেও পণ্ড হয়েছে বিএসএফ এর পুশিন। ভোরে ভারতের প্রধানপাড়া থেকে কাঁটাতারের গেট খুলে 10 জনকে এপারে পাঠানোর চেষ্টা করা হয়। পরে বিজিবির টহল দল বাধা দিলে তাদের নিয়ে যাওয়া হয় ভারতের শূন্য রেখায়। এই ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বাংলাদেশে ঢুকতে দিইনি, আমরা আবার এখানে ইটান আনছি। আমাদের এখানে জনগণ সবাই দাঁড়াইছে, কিন্তু আমরা ভারতের লোক বাংলাদেশ তো আসতে দেইনি। যখন শুনছি যে ওরা আসবে, তখন আমরা বিজিবিকে খবর দিয়ে পরে মনে করেন যে ওরা আসতে পারেনি, এখন বর্ডারে আছে, ওদের লোক ওরা নিয়ে যাবে। এদিকে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 28 জনকে পুশিনের চেষ্টা করা হলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের সরিয়ে নেওয়া হয়েছে ভারতের অভ্যন্তরে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ভারতে থাকা অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রানাধি জয়সওয়াল বলেন, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকরাই অবস্থান করছে ভারতে, তাদের ফেরত পাঠাতে উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের মতো আরও যেসব দেশের নাগরিক অবৈধভাবে ভারতে আছে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এসব নাগরিকদের তথ্য আমরা বাংলাদেশ সরকারের কাছে পাঠাবো। তাদের পরিচয় যাচাইয়ের পরপরই আমরা পদক্ষেপ নেব। বাংলাদেশের সাথে অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী তুরস্ক। ঢাকা সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক শেষে কথা জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৈঠক শেষে দু দেশের সংস্কৃতি বিনিময় বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্ককে পাশে থাকার আহ্বানও জানিয়েছে বাংলাদেশ। ডক্টর খলিলুর রহমান বলেন, সীমান্তের ওপারে বাংলাদেশের বন্ধু আছে, প্রভু নেই। 3 দিনের ঢাকা সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 2020 সালের পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। একই সাথে বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর গুরুত্বপূর্ণ কোনো দেশের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম ঢাকা সফর। সফরের দ্বিতীয় দিন রাজধানীর এক অভিজাত হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বাংলাদেশের পক্ষে ছিলেন শামা ওবায়েদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও বিডার আশিক চৌধুরী। 50 মিনিটের বৈঠক শেষে হয় যৌথ সংবাদ সম্মেলন। শুরুতেই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান হাকান ফিদান। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক সমঝোতা স্মারক সই এবং 2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছে আঙ্কারা।
এ অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়ন বাড়াতে কাজ করতে চাই। বাংলাদেশ রোহিঙ্গা সম্প্রদায়কে স্থান দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছে। আমরা রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে কাজ করব। হাকান ফিদান বলেন, বাংলাদেশের সাথে প্রতিরক্ষা খাতেও সহযোগিতা বাড়াতে আগ্রহী তার দেশ। বিশেষভাবে সামরিক যন্ত্রপাতি ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ করতে চায় এরদোগান প্রশাসন। সামরিক খাতে আমরা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছি। বিশেষ করে সামরিক অস্ত্র ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় তুরস্ক। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, এই সফর পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং বোঝাপড়াকে আরও গভীর করবে। বলেন, আমরা সীমান্তের ওপারে বন্ধু চাই, প্রভু নয়। সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠিয়েছিল তুরস্ক। একই সাথে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিনিধিত্বের জন্য ধন্যবাদ জানাই। জাতিসংঘের সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা বন্ধু চাই, প্রভু নয়। তুর্কি বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া আলোচনায় স্থান পেয়েছে রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের কার্যকর ভূমিকা নিয়ে। বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গার নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনই আমাদের প্রধান অগ্রাধিকার। এ বিষয়ে তুরস্কের কার্যকর সহযোগিতা চেয়েছি আমরা। এছাড়া দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান ডক্টর খলিল। পরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তা অব্যাহত রাখা ও প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। Super spicy flavor Mr. Noodles. Bro, what a chal. রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের চলমান সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সহযোগিতা চেয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাতে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে 1 ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে কথা জানান জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাত 8:30টায় বৈঠকটি শুরু হয়। এখানে দেশের চামড়া, পাট ও গার্মেন্টস শিল্পের সহায়তা নিয়ে আলোচনা হয়। শিক্ষা এবং স্বাস্থ্য খাত ছাড়াও প্রতিরক্ষার বিষয়ে সহযোগিতার জন্য তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। পরে সাংবাদিকদের বলেন, তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছাবে বলেও প্রত্যাশা তার। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা আলাপ আলোচনা করলাম। তাদের এই সফরকে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্বাগত জানিয়েছি। তুরস্ক আমাদের পরীক্ষিত দীর্ঘদিনের বন্ধু দেশ। আমরা আশা করি দুই দেশের মধ্যে সম্পর্ক আগামী দিনে আরও নতুন উচ্চতায় যাবে ইনশাআল্লাহ। গণতন্ত্র এবং জনগণের অধিকারে বিশ্বাস করে না এমন একটি অশুভ শক্তির উত্থান ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যারা দেশের গণতান্ত্রিক যাত্রাকে নস্যাৎ করতে চক্রান্তে লিপ্ত বলে অভিযোগ করেন তিনি। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণ সভায় এসব অভিযোগ করেন। বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ ভাষায় রাজনীতিবিদদের চরিত্র হনন করছে, যা সুস্থ রাজনীতির ধারাকে ধ্বংস করছে। বিএনপি মহাসচিব আরও বলেন, 24-এর গণ অভ্যুত্থানের পর থেকেই গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে চক্রান্ত একটি মহল, আর সেই অশুভ শক্তির বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মে গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তি এক হওয়া উচিত বলে আমি মনে করি। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের 9 নম্বর গেট এলাকায় কুরিয়ার শেডে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 11:24 এই আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এর কিছুক্ষণের মধ্যে আরও 2টি ইউনিটে সেখানে এসে যোগ দেয়। বিমানবন্দরের ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আগুন 15 মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আগুন কিভাবে লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে গত বছর অক্টোবরে কার্গো ভিলেজের ৮ নম্বর গেট এলাকায় ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। লিচুর জন্য হিমাগার করলে বিদ্যুৎ বিল সহ যেসব খরচ হবে তাতে লিচুর দাম কয়েক গুণ বেড়ে যাবে। দেশীয় পদ্ধতিতে লিচু সংরক্ষণ করা যায় কিনা তা নিয়ে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার বিকেলে পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ কৃষি সমিতির আয়োজনে লিচু উৎসব এবং কৃষি বাণিজ্য মেলায় যোগ দেন মন্ত্রী। বলেন, বাংলাদেশ কৃষিক্ষেত্রে অনেক দূরে গিয়েছে, তবে তা যথেষ্ট নয়। লিচুর পচন রোধে গবেষণার উপর জোর দেন তিনি। অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফরজানা শারমিন পুতুল, পাবনা সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রোমা সহ অনেকেই উপস্থিত ছিলেন। বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলবে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এসব মন্তব্য করেন তারা। সার্জিস বলেন, এবারে নির্বাচিত সরকার যত প্রতারণা করেছে তা বাংলাদেশের মানুষ আগে অনুমান করতে পারেনি। নাসির উদ্দিন পাটোয়ারি জানান, সরকার শিক্ষার্থীদের খুনিদের সাথে আঁতাত করে আইভি রহমানকে মুক্তি দিয়েছে। আওয়ামী লীগের ফাঁদে পড়েই বিএনপি এমন কাজ করেছে বলে অভিযোগ তার। বর্তমান পরিস্থিতিতে অনেকে বলে যে বিএনপি নাকি ফাঁদে পড়েছে, অনেকে কামের ফাঁদে পড়ে, বিএনপি হলো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। যত ধরনের প্রতারণা আমরা দেখলাম, এর আগে একটা নির্বাচিত সরকার 4 মাসে এত প্রতারণা করতে পারে এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আবারও ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল বাস। তবে এই যাত্রায় বেঁচে গেলেন যাত্রীরা। আগেই বাস থেকে নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। সকাল 9:30টার দিকে ঘটে এই দুর্ঘটনা। চালক এবং হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নদীতে পড়া বাসটি। এই ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এর আগেও দৌলতদিয়া ঘাটে যাত্রী সহ নদীতে পড়ে যায় একটি বাস। সেবার প্রাণ হারায় 26 জন। আজ ফের ঘটতে পারত বড় দুর্ঘটনা, প্রাণ হারাতেন অনেকে। প্রশাসনের তৎপরতায় বেঁচে গেল অনেক প্রাণ। মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়া থেকে 40 জনের মতো যাত্রী নিয়ে ঢাকার গাবতলীতে আসছিল এসবি পরিবহনের একটি বাস। দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে অন্য পাশের র্যাম্প ভেঙে নদীতে পড়ে যায় বাসটি। যাত্রীরা বলছেন, বাসটি ঘাটে পৌঁছানোর পর সব যাত্রীকে নামিয়ে দেয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ। এ ঘটনায় সামান্য আহত হয়েছেন বাস চালক ও সহকারী। একটু ব্রেক করতে পারে নাই, সরাসরি একের ফেরির উপর দেয়া ডালা মনে হয় সিটকে নিয়ে একটা নর্মাল বাস ছিল, একের সিটে সোজাসুজি ড্রাইভার সহকারে পদ্মায় পড়ে গেছে। আমি লাস্ট যাত্রী ছিলাম, যে বাস থেকে নামছি, আমার পরে আর কোনো যাত্রী ছিল না। আমি নামতে যাচ্ছিলাম না, আমাকে জোর করে নামাইছি। যাই হোক, এরপরে বাসটা ব্রেক ফেল করে একদম সরাসরি নদীতে যে যায় আর কি। আমাদের যেহেতু নামায় দিছে, এখানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা ফিরতে পারছি। প্রশাসন যদি আমাদেরকে যদি না নামাইতো, তাহলে পরে আজকে আমরা ওই একই পরিস্থিতির শিকার হইতাম। আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফ আছি। বাসটি নদীতে পড়ে যাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করে নৌপুলিশ ও বিআইডব্লিউটিসি। যোগ দেয় উদ্ধারকারী জাহাজ হামজা। সম্মিলিত প্রচেষ্টায় বাসটি উদ্ধারের পর তীরে নেওয়া হয়। 12 ঘটিকার একটু আগে বাসটি পদ্মা নদী থেকে উদ্ধার করে করবে ফেরিতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কাজ করছেন, আমরা নিজেরাও তথ্য নিচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। যে বাসটি ফেরিতে ওঠার কথা ছিল, সেই ফেরিতে না উঠে সে দ্রুত গতিতে সরাসরি পাশের একটি দাঁড়িয়ে থাকা ফেরি ডালায় আঘাত করে এবং ডালাটি ভেঙে সে। এখন আপনি যদি কোনো গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেন অন্য কোথাও গিয়ে, সেটি যদি নদীতে পড়ে যায়, এই যে ঘাট কর্তৃপক্ষ বিআইডব্লিউটি, তাদেরকে আপনি কতটুকু দায় দিবেন? গাড়িটির কোনো সমস্যা ছিল কিনা, ড্রাইভিং লাইসেন্সের কোনো সমস্যা ছিল কিনা, ফিটনেসের কোনো সমস্যা ছিল না, সেই বিষয়টি তদন্ত করে দেখা হবে। এর আগে গত 25 মার্চ দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। এতে মৃত্যু হয় 26 জনের। জাহিদ হাসান, যমুনা নিউজ। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শিশু সহ 8 জন। আহত হয়েছেন আরও কয়েকজন। মাদারীপুরের কালকিনিতে বাস চাপায় 2 বছরের শিশু আয়েশার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা বরিশাল মহাসড়কের ভুরঘাটা এলাকায় ঘটনা ঘটে। এ সময় মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা।
সড়কের প্রায় ২০ কিলোমিটার অংশে যানজট সৃষ্টি হয়। ঘণ্টা দুয়েক পর আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল। সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় অটোভ্যানের যাত্রী স্বামী স্ত্রী সহ ৩ জন নিহত হয়েছেন। পুলিশ জানায় বেলকুচির মেঘুল্লা এলাকায় শুক্রবার সকাল 8:45টার দিকে একটা অটো ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ সড়কে চলে আসে। এ সময় ঢাকা এক্সপ্রেস নামে দ্রুত গতির একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে নিহত হন মোতালেব হোসেন এবং তার স্ত্রী উজিলা খাতুন ও ভ্যান চালক হযরত আলী। ৩ জনেরই বাড়ি বেলকুচির মেঘুল্লা এলাকায়। ব্রাহ্মণবাড়িয়া সদরের রামরাইল এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা যাত্রী, মা ও শিশু সন্তান সহ প্রাণ গেছে 3 জনের। পুলিশ জানায় শুক্রবার সকালে পরিবার নিয়ে সিএনজি অটোরিকশায় কসবা থেকে সরাইল বিশ্ব রোড যাচ্ছিলেন কাউসার। রামরাইলে সিএনজিটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটা পিকআপ ভ্যান। এতে প্রাণ যায় কাউসারের স্ত্রী জোসনা বেগম, শিশু সন্তান আশরাফুল এবং সিএনজি অটোরিকশা চালক মাহবুবের। অন্যদিকে নেত্রকোনার সড়কেও প্রাণ গেছে আরও একজনের। হাম এবং উপসর্গে থামছেই না মৃত্যু। 24 ঘন্টায় প্রাণ গেল আরও 5 জনের। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি 1411 জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 71 জন। মোট চিকিৎসাধীন 273 জন রোগী। ময়মনসিংহ মেডিকেলে 19 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 23 জন। মোট চিকিৎসাধীন 79 জন রোগী। এছাড়া বরিশাল, খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। সন্তানের জীবন বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন অভিভাবকেরা। রাজধানীর আদ্দিন মেডিকেলে 6 শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের ব্যাপারে এখনই মুখ খুলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। জনসংযোগ কর্মকর্তারা জানান, গণমাধ্যমে এই মুহূর্তে তারা কোনো মন্তব্য করবেন না। এদিকে নবজাতক মৃত্যুর 9 দিন পেরোলেও কাটেনি চিকিৎসাধীন রোগী এবং তাদের স্বজনদের উদ্বেগ। তুলেছেন হাসপাতাল স্টাফদের আচরণ নিয়ে নানা অভিযোগ। আসসালামু আলাইকুম। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর পেছনে চিকিৎসক না থাকা, নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তদন্ত কমিটির সব তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। অক্সিজেনটা বন্ধ ছিল, এক পেশে মানুষ। তদন্ত প্রতিবেদন নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানতে গেলে গণমাধ্যমে এখনই কোনো মন্তব্য করা হবে না বলে জানান জনসংযোগ কর্মকর্তারা। এদিকে ঘটনার পর হাসপাতালে ভর্তি রোগী এবং তাদের স্বজনরা বেশ উদ্বিগ্ন। তাদের অভিযোগ, চিকিৎসকদের আন্তরিকতা থাকলেও কিছু স্টাফের আচরণ ও সেবার মান নিয়ে রয়েছে প্রশ্ন। একটু সমস্যা শুনতেছি, কিন্তু এখন আমরা অনেক আগে থেকেই এখানে রেগুলারই দেখাইতাম। এখানে আমরা সরকারিতেও তো যাইতে পারি, কিন্তু এখানে দেখতেছি যে সরকারি থেকেও হচ্ছে এখানে মানে অনেক হচ্ছে স্লো সবকিছু মিলে। ট্রিটমেন্ট তখন ভালোই ছিল, আল্লাহ বাঁচাইলে। অনেক কার সাথে কি করে কেউ তো বলতে পারে না, বুঝছেন, সবাই আল্লাহ পাকের রসুল। মাঝখানে কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু এমনি ভালো। অন্যদিকে রমনা থানায় দায়ের হওয়া মামলার তদন্ত চলমান বলে জানিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, ফৌজদারি মামলা হওয়ায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের এটা মামলা হচ্ছে ফৌজদারি মামলা। ফৌজদারি মামলার যে তদন্ত কার্যক্রম, এই কার্যক্রমটি চলমান। তদন্তের জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো চলছে। গত 27 মে ঈদের আগের দিন সকালে হাসপাতালটির নবজাতক ওয়ার্ডে রহস্যজনকভাবে 6 শিশুর মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হলে পৃথক 4টি তদন্ত কমিটি গঠন করা হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পরিসংখ্যান নির্ভর নাম সর্বস্ব বাজেট দেখতে চায় না এনসিপি, জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশ 2.0 সংস্কার, কর্মসংস্থান এবং বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি শিরোনামে শুক্রবার দুপুরে রাজনৈতিক কার্যালয়ে ছায়া বাজেট প্রকাশ করে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি। 12টি খাতে 71টি প্রস্তাব তুলে ধরে বাজেটের আকার 8,52,157 কোটি টাকা করার কথা জানায় দলটি। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান সরকার যে অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে তা লুটপাট নির্ভর। অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকে যে ঘটনাগুলো ঘটছে তা অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়। বাজেটের প্রতিটি টাকার সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেই আশা জানান তিনি। এই বাজেটের যে অর্থটি বরাদ্দ হবে, প্রত্যেকটি পয়সা যেন জনগণের কাজেই ব্যবহৃত হয়, শুধুমাত্র সংখ্যাভিত্তিক নয়। নাম সর্বস্ব, সংখ্যা নির্ভর, পরিসংখ্যান নির্ভর, গাল সর্বস্ব কোনো বাজেট আর দেখতে চাই না। যে বাজেটটি প্রকাশিত হবে, সেই বাজেটটির প্রত্যেকটি অর্থ যেন সেখানে সুফল জনগণের কাছে পৌঁছায়। বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে এদিনও। টাঙ্গাইলের দেলদুয়ারে বাবা মেয়ের মৃত্যু হয়েছে এদিন।
শুক্রবার দুপুরে শাহদাঁড়িপাড়া গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে। স্বজনরা জানায়, স্ত্রী এবং মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি পটিয়াজানি গ্রামে গিয়েছিলেন খালিদুল ইসলাম। সেখান থেকে পার্শ্ববর্তী মেরুয়া ঘোনা গ্রামে আরেক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পথে শাহদাঁড়িপাড়া এলাকায় অটোরিকশা থেকে নামার সময় বজ্রপাত হয়, আর এই সময় তার পকেটে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে আগুন ধরে যায়। মোবাইল ফোন সহ খালিদুলের শরীর পুড়ে যায়। ঘটনাস্থলেই খলিলুর এবং তার সাথে থাকা 10 বছরের মেয়ে খাদিজা আক্তার মারা যান। প্রধানমন্ত্রীর প্রচ্ছন্ন সমর্থনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। শুক্রবার বিকেলে রাজধানী বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে বিসিবি নির্বাচন প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। আরও বলেন, বিএনপি ক্রিকেটকে পরিকল্পিতভাবে ধ্বংসের চেষ্টা করছে। এই প্রক্রিয়ায় ভারত এবং আওয়ামী লীগের প্রত্যক্ষ মদত আছে বলেও অভিযোগ তার। ক্রিকেটে আপনারা যেটা করলেন, এটা করার মধ্য দিয়ে কোটি কোটি জেনজি এবং জেন আলফা প্রজন্মের কাছে আপনারা ঘৃণার পাত্র হয়ে থাকলেন, কারণ তারা সার্বক্ষণিক এই ক্রিকেটকে ফলো করে। সেই ক্রিকেটকে পরিকল্পিতভাবে যেভাবে ধ্বংস করার জন্য আপনারা এই ইঞ্জিনিয়ারিংগুলো, এই কু আপনারা সংগঠিত করলেন, এটার জন্য আপনাদেরকে জনগণের কাঠগড়ায়, বিশেষত তরুণ প্রজন্মের কাঠগড়ায় কিন্তু দাঁড়াতে হবে। আন্তর্জাতিক ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি জেলায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন 3 জন। আগুনে পুড়ে গেছে 7টি বাড়ি। স্থানীয় কুকি-জো জনগোষ্ঠীর শীর্ষ সংগঠন কুকি এনপি মণিপুর এই তথ্য জানিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করেছে, NSCN IM এবং এর সহযোগী সংগঠন ZUF এর সদস্যরা ভোর 4টার দিকে লৈবল খুলেন গ্রামে হামলা চালায়। সশস্ত্র সংগঠনটির বিরুদ্ধে বিভিন্ন সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। KIM এই হামলাকে বর্বর সহিংসতা বলে অভিহিত করে তীব্র নিন্দা জানায়। দর্শক, এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।